মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়ি আছেন? আরে বিশু, হরি, তোমরা তা এত সাত সকালে সবাই মিলে দল বেঁধে এসেছো, কি ব্যাপার? ব্যাপার তো একটা আছেই মোড়ল মশাই, আর আজ সেই ব্যাপারেরই একটা হেস্তনেস্ত আপনাকে করতেই হবে। হ্যাঁ মোড়ল মশাই, আজ যে সহ্য করা যাচ্ছে না। আরে তোমরা কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তোমরা ঘরে এসে বসো, তারপর আমাকে সবটা খুলে বলো। এবার বলো দেখি কি সমস্যা, কিসের হেস্তনেস্ত করতে হবে আমায়? গতকাল রাতে শ্যামলের বাড়িতে আবার ডাকাতি হয়েছে মোড়ল মশাই, সে খবর আপনি পেয়েছেন? কি বলছো, আবার ডাকাতি? না বাবা, আমি তো জানতে পারিনি। তাছাড়া শ্যামলের বাড়িটাও ওপারায়। তবে আর বলছি কি মোড়ল মশাই, এই নিয়ে এই গত কয়েক মাসে গ্রামে পরপর 6খানা ডাকাতি হয়ে গেল। এবার এই ডাকাতের দলকে না ধরতে পারলে আমাদের সবাইকে যে সর্বশান্ত হতে হবে মোড়ল মশাই। এই যে সত্যি বড় চিন্তার বিষয়। আমি যদিও থানার দারোগা বাবুকে সবটা জানিয়েছি, কিন্তু দারোগা বাবু কিচ্ছু করতে পারবেন না। ডাকাতের নেতা তো আমাদের গ্রামেই ভালো মানুষের মুখোশ পরে ঘাপটি মেরে আছে। কি বলছো, কি তুমি চেনো নাকি তাকে? তাহলে এতদিন বলনি কেন? কে সে? না মানে চিনি না, তবে হ্যাঁ আমাদের সবার একজনকে সন্দেহ হয় মোড়ল মশাই। সন্দেহ? কাকে সন্দেহ করেছো তোমরা? আগে ওই চৌধুরী পাড়ার রমেশ চৌধুরীকে। ওকে সন্দেহ করার কারণ? ওই রমেশ তো আপনার জমিতেই দিনমজুরি করতো মোড়ল মশাই। দিন আনি দিন খাই অবস্থা ছিল, তারপর একদিন হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। বছর খানিক তো পাত্তাই ছিল না তার। গত কয়েক মাস হলো ফিরে এসেছে, নিজেদের ওই ভাঙা চোরা ঘর সারিয়ে অট্টালিকা তৈরি করছে, আবার বাজারে দুটো দোকান কিনেছে। আর ফিরে আসার পর থেকে এই ডাকাতি শুরু হচ্ছে মোড়ল মশাই। আমাদের তো মনে হয় এই বছর খানেক ধরে ডাকাতের দল জোগাড় করে এখন এই গ্রামে এসে সবার বাড়ি বাড়ি ডাকাতি করছে, আর ওই টাকা দিয়েই এত সব করছে। রমেশের ফিরে আসা, অট্টালিকা তৈরি, দোকান কিনা, সব খবর যে আমার কানে আসেনি তা নয়। তবে ও তো বড় ভালো ছেলে ছিল, ও কি এসব করবে? অভাবে মানুষের স্বভাব বিগ্রহী মোড়ল মশাই, পয়সার লোভে ভালো মানুষও শয়তান হয়ে যায়। আপনি নিজে একবার গিয়ে ওকে ভালো করে জিজ্ঞাসাবাদ করুন যে এত টাকা হঠাৎ করে কোথায় পেলো, আর এতদিনও কোথায় বা ছিল। অকারণে কাউকে সন্দেহ করা আমার স্বভাব নয়, তবে তোমাদের কথাগুলো আমাকে ভাবাচ্ছে। বেশ, আজ বরং বিকেলে না হয় ওর বাড়ি যাব, তোমরাও যাও আমার সাথে। ওকে নয় একেবারে জিজ্ঞাসাবাদ করে আসা যাবে। ঠিক আছে মোড়ল মশাই, আজ তবে আসি। সেদিন বিকালবেলা মোড়ল মশাই গ্রামের কয়েকজন লোক নিয়ে গেলেন রমেশের বাড়ি। রমেশ নিজের ঘরেই ছিল। মোড়ল মশাই এসেছেন শুনে সবাইকে সাদরে অভ্যর্থনা করে ঘরে নিয়ে বসালো। আমার কি ভাগ্য মোড়ল মশাই, আপনি নিজেই গরিবের বাড়িতে পায়ের ধরে দিলেন। গরিবের বাড়ি আর বলো না রমেশ, এ তো একেবারে অট্টালিকা বানিয়ে ফেলেছো দেখছি। সবই আপনাদের কৃপা। আপনার বসুন, আমি বরং একটু জল খাবার আনতে বলি। না 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 না, ওসবের দরকার নেই। আমরা এখানে তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। কি কথা মোড়ল মশাই? দেখো রমেশ, একটা সময় বহু বছর তুমি আমার জমিতে দিন মজুরি করেছো। তোমাকে যথেষ্ট সৎ আর ভালো মানুষ বলেই জানতাম আমি, কিন্তু এখন গ্রামের লোকেদের কাছে যা শুনছি তা আমার বিশ্বাস করতে সত্যি কষ্ট হচ্ছে। আপনি কি বলছেন মোড়ল মশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ রমেশ, মোড়ল মশাই তোকে খুব স্নেহ করতেন, তাই উনি হয়তো তোকে সরাসরি কথাটা বলতে পারছেন না। সোজা কথা, আসলে তোর যা অবস্থা ছিল তাতে এই এত বড় বাড়ি আর দোকান কেনা তো দূর, তোদের প্রতিদিনের খাবারে জুটতো না। আর তুই সেই বছর খানেক কোথায় কাটিয়ে গ্রামে ফিরে এমন রমরমা অবস্থা করলি কিভাবে শুনি? তাছাড়া তুই গ্রামে ফেরার পর থেকে এই গ্রামে পর ডাকাতি শুরু হয়েছে, এর পেছনে তুই। এ তুমি কি বলছো হরি দাদা? সেই ছোটবেলা থেকে তোমরা আমাকে চেনো। হ্যাঁ, আমি অভাবে বড় হয়েছি ঠিকই, কিন্তু সব সময় পরিশ্রম করে রোজগার করেছি, কোনো কিছুতে কখনোই লোভ করিনি। তাহলে তোর কাছে হঠাৎ এত টাকা পয়সা এলো কি করে শুনি? সে এক লম্বা গল্প, অবশ্য আপনারা শুনলে বিশ্বাস করবেন না। আপনারা যখন ধরে নিয়েছেন যে এই ডাকাত দলের সর্দার আমি, তাহলে যা শাস্তি দেওয়ার দিন। আর কি বলবো? না 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 রমেশ, প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে আমি কখনো কাউকে শাস্তি দিইনি আর দেবো না। তুমি বলো গল্পটা। বেশ, শুনুন তবে। আপনারা তো জানেনই আমাদের এই চৌধুরী বংশের অবস্থা বরাবরই এমনটা ছিল না। এই গ্রামের অন্যতম অভিজাত ছিলেন আমার পূর্বপুরুষ চন্দ্রশেখর চৌধুরী, কিন্তু একটা ডাকাতির ঘটনায় তার মৃত্যুর পর আমাদের অবস্থা পড়তে শুরু করে। আমার বাবার যখন জন্ম হয় তখন নিজেদের বলতে একটা ছোট্ট ভাঙা বাড়ি ছাড়া আর কিছুই ছিল না আমাদের। আমার ঠাকুরদা বাবার ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। ঠাকুমা খুব কষ্ট করে বাবাকে মানুষ করেন, বিয়ে দেন।
আমার মায়ের বয়স তখন বেশ কম, কিন্তু আমার মা শহরে তার মামার বাড়িতে মানুষ হয়েছিলেন, লেখাপড়াও কিছু শিখেছিলেন। মায়ের বিয়ের তখন সবে 6 মাস পেরিয়েছে। একদিন রাতে তিনি রান্নাঘরে দুধ জাল দিচ্ছিলেন। উনুনে আঁচ দিতে দিতে দেখেন কাঠ সব শেষ। এ বাবা, দুপুরে ওনাকে বললাম গোয়ালের পাশ থেকে কাঠগুলো এনে দিতে, উনি মনে হয় ভুলেই গেছেন। এই যে একটাও কাঠ নেই, এদিকে এখনো রাতের রান্না বাকি। কি করি? আমি গিয়ে নিয়ে আসবো, কিন্তু মা তো বলেছেন সন্ধ্যের পর গোয়ালের ওদিকটা না যেতে। যাকে চুপি চুপি হ্যারিকেনটা নিয়ে গিয়ে নিয়ে আসি, মা জানতে পারবেন না। এই ভেবে মা সেই রাতে কাউকে কিচ্ছু না জানিয়ে গোয়ালের পিছন থেকে কাঠ আনতে গেলেন। আমাদের গোয়ালটা ছিল বাড়ির একদম পিছন দিকে, আর তার উপরেই ঘন ঝোপ জঙ্গল। মা যখন কাঠ নিয়ে ফিরে আসবেন, তখন হঠাৎ তার মনে হলো, আরে ওই ঝোপের মধ্যে কারো একটা ছায়া দেখা গেল মনে হলো না? কেউ কি দাঁড়িয়ে আছে? চোর নয় তো আবার? এই ভেবে মা হ্যারিকেনটা একটু উঁচু করতেই বেশ কিছুটা দূরে ঝোপের মধ্যে একজন লোকের অস্পষ্ট ছায়া দেখতে পেলেন। সে যেন হাত বাড়িয়ে মাকেই ডাকছিল। কিছুটা ভয় পেয়ে মা চিৎকার করে উঠলেন, কে 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 ওখানে? কে দাঁড়িয়ে আছো? সামনে এসো, সামনে এসো বলছি। মায়ের অমন চিৎকার শুনে ভেতর থেকে বাবা আর ঠাকুমা দুজনেই বেরিয়ে এলেন। কি হলো বৌমা, অমন চিৎকার করছো কেন? আর তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে না এখানে আসতে মানা করেছিলাম আমি রাত্রিবেলা? আসলে মা, কাঠ শেষ হয়ে গিয়েছিল, তাই আর কি। সে তো আমাকেই বলতে পারতে, আমি নিয়ে আসতাম। তুমি আসতে গেলে কেন? তোমাকে তো দুপুরে বলেছিলাম, তুমি ভুলে গিয়েছিলে। আর এখন সবে কাজ থেকে ফিরেছো, তাই আর। এসব কথা বাদ দাও। তুমি অমন কে কে বলে চিৎকার করছিলে কেন? ওই তো ওই ঝোপের আড়ালে কে যেন দাঁড়িয়েছিল আর আমাকে হাত নেড়ে ডাকছিল। সে কি? তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল। এখনই ঘরে চলো তোমরা, এখানে আর এক মুহূর্ত নয়, চলো। শোনো বৌমা, আজ যা করেছো করেছো, এরপর আমার কথা অমান্য করলে আমি কিন্তু তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। এমন ভুল আর হবে না মা, কিন্তু ওই ওই লোকটা কে ছিল? রতন, কালই তুই বৌমাকে নিয়ে পীর বাবার কাছে যাবি। ওনাকে গিয়ে আমার কথা বললেই উনি একটা তাবিজ আর জল পড়া দেবেন। বৌমাকে ওই জল পড়া খাইয়ে আর তাবিজ পরিয়ে তবে ঘরে নিয়ে আসবি, বুঝলি? জল পড়া, তাবিজ? কিন্তু কেন মা? আর বললেন না তো ওই লোকটা কে? বড্ড প্রশ্ন করো তুমি বৌমা। যাই হোক, এই পরিবারের বউ যখন হয়েছো তখন শোনো, এই বংশের সমস্ত নববধূরা বিয়ের পরে এমন একজনের ছায়া দেখেছে যারা তাকে হাত নেড়ে ডাকে। আমিও দেখেছি বিয়ের পর পর, আমার শাশুড়ি মাও দেখেছেন। কার ছায়া? কেন দেখা যায় তাকে? অত শত আমি জানি নে বাপু, তবে আমাদের গ্রামে যে পীর বাবা আছেন তার দেওয়া তাবিজ পড়লে সে ছায়া আর ধারে কাছে ঘেঁষতে পারে না। তুমি কাল গিয়ে রতনের সাথে ওই তাবিজ পরে আসবে। ছোট মুখে বড় কথা বলছি মা, কিছু মনে করবেন না। তবে আমি এসব তাবিজ জল পড়ায় বিশ্বাসী নই। না, আমি ভূত প্রেতে বিশ্বাস করি। আমি ওসব পড়বো না। যা দেখেছি হয়তো আমার চোখের ভুল, নয়তো কোনো চোর ডাকাত ছিল। মেয়ে বলে কি? আরে এই রতন, তুই কিছু বল। বাদ দাও মা, আজকালকার মেয়ে এসবে বিশ্বাস করে না, যখন তখন জোর করে তো লাভ নেই না। ও, তুইও তবে বৌমাকে সমর্থন করছিস? বেশ, যা ভালো বুঝিস কর। পরে কোনো অনর্থ ঘটলে আমাকে কিন্তু বলতে আসিস না। এই ঘটনার পর থেকে কেটে গেছে বেশ কিছুদিন। সেই রাতের পর মা আর সেরকম কিছুই দেখেনি। কিন্তু এরপর ঘটলো আরেক ঘটনা। সময়টা তখন বর্ষাকাল। বাবা গেছিলেন পাশের গ্রামে কোনো একটা কাজে। অনেক রাত হয়ে যাওয়ার পরেও বাবা ফিরছেন না দেখে, মা, উনি তো এখনো ফিরলেন না। এদিকে আকাশের অবস্থাও ভালো না। আপনি একবার ওই রামু দাদার বাড়ি খোঁজ নিয়ে দেখবেন, রামু দাদা ফিরেছে কিনা। ওনার সাথেই তো গিয়েছিলেন। আজ সন্ধ্যে থেকেই বাতের ব্যথাটা বড্ড বেড়েছে বৌমা। তার উপর রাস্তাঘাটের যা অবস্থা, একবার পা পিছলে পড়লে আর এ জমে উঠে দাঁড়াতে পারবো না। তবে আমি কি একবার গিয়ে খোঁজ নিয়ে আসবো মা? এত রাতে একা বেরোবে? তাছাড়া আর করারই বা কি আছে? ঠিক আছে, আলোটা নিয়ে যাও, তবে হ্যাঁ, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে মা। এই বলে মা বেরিয়ে পড়লেন একটা ছাতা আর আলো হাতে করে। রামু জেঠুর বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশ কয়েকটা বাড়ি পর।
মাঝে পড়ে একটা ঘন আম বাগান। মা যখন ওই আম বাগানের কাছাকাছি এসেছেন, তখন আবার দেখেন সেই ছায়ামূর্তি মায়ের পথ আগলে দাঁড়িয়ে আছে। সে হাত বাড়িয়ে মাকে তার সাথে কোথাও একটা যাওয়ার জন্য ডেকে যাচ্ছে। ওই মূর্তির পিছু পিছু হাঁটতে থাকেন গ্রামের শেষ প্রান্তের দিকে। সেই সময় ওই পথ দিয়েই বাবা পাশের গ্রাম থেকে রামু জেঠুর সঙ্গে ফিরছিলেন। দূর থেকে কেউ একজন আলো হাতে নিয়ে আসছে দেখে তারা তাড়াতাড়ি পা চালিয়ে কাছে গিয়ে দেখেন মা যেন ঘোরের মধ্যে একা একা হেঁটে চলেছে। বাবাকেও দেখতে পায়নি। বাবা তখন জোরে জোরে ডাকতে থাকে, তখন মায়ের হুঁশ ফেরে। রুমনা, এই রুমনা, কি হলো? ও তুমি তুমি এসে গেছো? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করছো? আমি তো তোমার ফিরতে দেরি হচ্ছে দেখে খবর নিতে রামু দাদার বাড়ি যাচ্ছিলাম। রামু দাদার বাড়ি যাচ্ছিলে তো এখানেই গ্রামের সীমানার এখানে কি করছো? আর সে কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছিলে না? আমাকে তো ও ডেকেছিল। কে ডেকেছিল তোমাকে? ওই ছায়ামূর্তিটা, জানো, ও মনে হয় কিছু বলতে চায় আমায়, কিছু দেখাতে চায়। আবার সেই ছায়ামূর্তি? ওহ না, এবার আর তোমার কোনো কথা শুনবো না। কালই যাবো তোমাকে নিয়ে পীর বাবার কাছে। না গো, পীর বাবার তাবিজ পড়লে আর যে তাকে দেখতে পাবো না। আমাকে জানতেই হবে সে কি বলতে চায় আমায়। বড্ড সাহস তোমার রুমনা, এই সাহসী একদিন তোমার কাল হবে। চলো বাড়ি চলো। হ্যাঁ চলো। আর মাকে দয়া করে এসব কিছু বলো না, উনি অযথা চিন্তা করবেন। সেই দিনের পর থেকে মা শুধু অপেক্ষায় থাকতেন কবে সেই ছায়ামূর্তি আবার দেখা দেবে, কিন্তু তাকে আর দেখতে পেতেন না। এর মাসখানেক পর মা সন্তান সম্ভবা হলেন। তার বাড়ি থেকে বেরোনো একেবারেই বন্ধ হয়ে গেল। তবুও মা বারবার মনে মনে চাইতেন যেন একবার সেই ছায়ামূর্তির সঙ্গে তার দেখা হয়। একদিন রাতে মা শুয়ে এপাশ ওপাশ করছেন, কিছুতেই ঘুম আসছে না। শেষ রাতের দিকে হঠাৎ তার বমি পেতে লাগলো। পোয়াতি মায়েদের অমন হয়, তাই মা দরজা খুলে বাইরে গিয়ে উঠোনের একপাশে বসে বমি করার চেষ্টা করছিলেন। এমন সময় আবার দেখেন সেই ছায়ামূর্তি তাকে ডাকছে। আবার যেন মা সম্মোহিতের মতন হেঁটে চললেন তার পিছন পিছন। বাবার ঘুমটা ভেঙে যাওয়ায় বাবা দেখলেন বিছানায় মা নেই। এ কি, রুমনা এত ভোরে কোথায় গেল? শরীর খারাপ লাগছে বলে বাইরে গেছে নাকি? দেখি তো একবার বাইরে কি। বাবা তখনই বাইরে যেতে গিয়ে দেখেন সদর দরজা হাট করে খোলা, কিন্তু মা আশেপাশে কোথাও নেই। বাবা তখন গিয়ে ঠাকুমাকে ডাকলেন। মা, ও মা। কি হয়েছে রতন? অমন করছিস কেন? বৌমার কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তোমার বৌমাকে খুঁজে পাচ্ছি না মা। খুঁজে পাচ্ছিস না মানে? কোথায় যাবে ও? জানি না মা, আমি ঘুম থেকে উঠে দেখি ও বিছানায় নেই। সদর দরজা হাট করে খোলা। আমি চারিদিক তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি, এমনকি পুকুর পাড় গ্রামের অন্যান্য জায়গাতেও খুঁজে এসেছি। ও কোথাও নেই মা। তার মানে ও মেয়ে নিশ্চয়ই কোনো পরপুরুষের সাথে পালিয়েছে। শহরের লেখাপড়া জানা মেয়ে তো, গায়ে মন টিকবে কেন? ছি 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 ছি, এখন কাকে কি মুখ দেখাবো আমি? পালালি তো পালালি, শেষে অমন পোয়াতি অবস্থায় পালালি। উফ, এসব কি বলছো তুমি মা? রুমনা ওই ধরনের মেয়ে নয়। আমার ভয় হচ্ছে ওর কোনো বিপদ হলো না তো। বিপদ আবার কি? নিজে সদর দর খুলে বেরিয়ে গেছে। আবার বলি, আরে বাপু তোর ঘুমের, তোর পাশের থেকে বউ উঠে গেল, তুই টেরটি পেলিনি? তুমি থামবে? আমি বরং গ্রামের লোক নিয়ে ওই জঙ্গলের দিকটা একবার দেখে আসি। তুমি বাড়িতেই থাকো। যা যা, তাই যা, পুরো গ্রাম জানুক চৌধুরী বংশের বউ পরপুরুষের হাত ধরে পালিয়েছে। ছি 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 ছি, এই ছিল কপালে ভগবান। ঠাকুমার কথায় কান না দিয়ে বাবা সোজা চলে গেলেন গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের দিকে। জঙ্গলে কিছুটা ঢোকার পরেই বাবা দেখেন একটা বড় অসত্য গাছের নিচে মা অজ্ঞান হয়ে পড়ে আছেন। সেখানে গিয়ে অনেক কষ্টে মায়ের জ্ঞান ফেরান তিনি। রুমনা, রুমনা, ঠিক আছো তুমি? আমার কি হয়েছিল? আমি কোথায়? সেটাই তো আমি জিজ্ঞেস করছি। এই জঙ্গলের মাঝে তুমি কি করছো? মা খানিকটা ধাতস্থ হয়ে উঠে বসতে তার গত রাতের ঘটনা সব মনে পড়ে যায়। মা তখন বলেন, গতকাল রাতে আমার খুব বমি পাচ্ছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম। তারপর দেখি সেই ছায়ামূর্তি আমায় আবার ডাকছে। আমিও কেমন সম্মোহিতের মতো তার পিছু পিছু হাঁটতে শুরু করলাম। ছায়ামূর্তিটা এই অশ্বত্থ গাছের তলায় এসে দাঁড়িয়ে মাটির দিকে হাত করে কিছু একটা নির্দেশ করছিল। আমি তো কিছুই বুঝতে পারলাম না। তারপর সে এই গাছের শিকড়ের কাছটায় দাঁড়িয়ে কেমন অদ্ভুতভাবে মাটির ভেতরে ঢুকে গেল। এসব তুমি কি বলছো রুমনা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস তো আমিও করতাম না গো,
তবে এ যে আমি নিজে চোখে দেখেছি। শোনো না, আমার মনে হয় এই গাছের নিচে মাটিতে কিছু আছে। তুমি এক্ষুনি এই জায়গাটা খোঁড়ার ব্যবস্থা করো। কিন্তু রুমনা, লক্ষ্মীটি, দয়া করে আমার এই কথাটা রাখো। মায়ের আবদার বাবা কোনোদিনও ফেলতে পারতেন না, তাই তখনই কোদাল বেলচা নিয়ে এসে খোঁড়া শুরু করেন তিনি। বেশ কিছুটা খুঁড়তেই একজন মানুষের কঙ্কাল বেরিয়ে এলো। এই সেই ছায়ামূর্তির কঙ্কাল যে বারবার আমায় ডাকতো, কিন্তু কে কে? রুমনা, আমার মনে হচ্ছে এখানে আরো কিছু আছে। দাঁড়াও দাঁড়াও, আর একটু খুঁড়ি। আমার মনে হয় এই আমাদের পরিবারের কোনো পূর্বপুরুষে রেখে যাওয়া গুপ্তধন। রুমনা, ঘোড়ার মুখটা খুলে দেখো না, এতে কি আছে? মায়ের কথা মতন বাবা খুব আনন্দ সহকারে ঘোড়ার মুখটা খুললেন বটে, কিন্তু ভেতরে দেখতেই তার মুখে নেমে এলো এক হতাশার অন্ধকার। ঘোড়ার ভেতরে ছিল এক তাল মাটি আর একটা অতি পুরনো চিঠি। মা চিঠিটা নিয়ে পড়া শুরু করলেন। আমি চন্দ্রশেখর চৌধুরী, চৌধুরী বংশের উত্তরসূরিদের জন্য আমার বিপুল সম্পত্তির কিয়ৎ অংশ সংরক্ষিত করিয়া যাইতেছি। আমার বহু পুরাতন ভৃত্য রামহরি স্বেচ্ছায় যক হইয়া এই সম্পত্তি রক্ষা করিতে প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছে। সে আরও প্রতিজ্ঞা করিয়াছে যে চৌধুরী বংশের নববধূদিগকে সে এই সম্পত্তির হদিশ দিবে। যে নববধূর সহিত আমার উত্তরসূরি এই সম্পদ পাইবে, সে যেন রাম হরির যথাযথ শেষকৃত্য সম্পন্ন করে। আর এই সম্পদ কালের নিয়মে যদি কোনো প্রকারে নষ্ট হইয়া যায়, তবে পরোক্ষভাবে সেই উত্তরসূরি বিপুল সম্পত্তির অধিকারী হইবে। আমাদের কপালটাই খারাপ গো, এখানে যা সম্পদ ছিল তা কালের নিয়মে নষ্ট হয়ে গেছে, তবে পরোক্ষভাবে। বাদ দাও, সবই কপালের ফের। তুমি বাড়ি যাও, আমি এই কঙ্কাল দাহ করে ফিরছি। মা বাড়ি ফিরে এসে ঠাকুমাকে সবটা খুলে বলেন আর ক্ষমা চেয়ে নেন। তবে ওই চিঠির কথা মতো পরোক্ষভাবে কোনো উন্নতি আমাদের ঘটে না। এরপর আমার জন্ম হয়, আর কিছুদিন পর কয়েকদিনের ব্যবধানে ঠাকুমা আর বাবা দুজনেই পরলোক গমন করেন। মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছেন। এরপর একদিন মা আমাকে এই সমস্ত ঘটনা জানিয়ে বলেন, বাবা রমেশ, আমার মন বলছে তুই যদি ব্যবসা করিস তবে অনেক উন্নতি করতে পারবি। এই দিন মজুরি করে আর কতদিন চলবে বল? ব্যবসা করব বললেই তো আর হয় না মা। ব্যবসার জন্য অনেক টাকা কড়ি প্রয়োজন, সেসব কোথায় পাবো বলো তো? আমার মামা বিয়ের সময় আমায় কিছু গয়না দিয়েছিলেন, তো ঠাকুমারও কয়েকটা গয়না আমার কাছে আছে। শত অভাবেও ওতে হাত দিইনি আমি। তুই ওগুলো বন্ধক রেখে টাকা দিয়ে ব্যবসা শুরু কর বাবা। না 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 না, তা হয় না মা। যদি ব্যবসা দাঁড় করাতে না পারি, গয়নাগুলো যে আর উদ্ধার করতে পারবো না। ঠিক পারবি, তুই চৌধুরী বংশের ছেলে, ব্যবসা তোর রক্তে আছে। আর কথা না বাড়িয়ে যা বললাম তা কর দেখিনি। মায়ের কথা মতন সব গয়না বন্ধক রেখে বেশ কিছু টাকা হাতে নিয়ে আমি চলে যাই শহরে। বিশ্বাস করবেন না মোড়ল মশাই, মায়ের অনুমান একদম সঠিক ছিল। কয়েকদিনের মধ্যেই আমার ব্যবসা তরতর করে দাঁড়িয়ে গেল। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি আমাকে। আমার পূর্বপুরুষ সত্যি পরোক্ষভাবে সেই সম্পদ আমাকে ফিরিয়ে দিয়েছেন। বুঝলাম, তোমার কাহিনী অবিশ্বাস্য লাগলো এই মুহূর্তে, যেহেতু আর কিছু করার নেই তাই এটাই বিশ্বাস করলাম। কিন্তু মোড়ল মশাই, আর কোনো কিন্তু নয়। তোমরা চেয়েছিলে আমি যাতে রমেশকে জিজ্ঞাসাবাদ করি, তা করেওছি। এরপর যা ডাকাতির জন্য ব্যবস্থা নেওয়ার তা আমি নেব। এই বলে মোড়ল মশাই রমেশের বাড়ি থেকে বিদায় নিলেন। সে রাতেই রমেশের বাড়িতে ডাকাত পড়ে, কিন্তু রমেশের মোতায়েন করা লাঠিয়ালদের তৎপরতায় পুরো ডাকাত দল ধরা পড়ে এবং দেখা যায় সেই ডাকাত দলের নেতা আর কেউ নয়, বরং সেই বিশু, যে সকালে রমেশকে দোষারোপ করেছিল। মোড়ল মশাই বিশু সহ পুরো ডাকাত দলকে দারোগা বাবুর হাতে তুলে দিয়ে রমেশের কাছে ক্ষমা চেয়ে নেন তাকে সন্দেহ করার জন্য।